পুরো রুমে নিস্তব্ধতা বিরাজ করছে। বাড়ির সবাই উপস্থিত থাকলেও জাফর শিকদার নেই এখানে। ওনার কানে এখনো কথাটি পৌঁছয়নি। অর্ণব, অনু আর অহনা দাঁড়িয়ে আছে পাশাপাশি। অনু তো ভয়ে কাঁপছে। তার বাবা এসব জানলে কি হবে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অনুদের সামনে বসে আছেন অর্ণবের আব্বু জিহাদ শিকদার। রাগী চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে। অর্ণবের এতে কোনো হেলদোল নেই। তার মনে হয় না সে কোনো ভুল করেছে। এ বাড়িতে এভাবে পচে মরার থেকে এখান থেকে চলে যাওয়া ভালো। অনুর স্বপ্ন পড়াশোনা করবে। এত অল্প বয়সে অনুর বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করতে কিছুতেই দেবে না অর্ণব। অনুর আম্মু আর চাচি কেউই বুঝলেন না সবার এমন করার কারণ কি। বাড়ি ভর্তি মেহমান। বিয়ের করে বিয়ে ছেড়ে পালাতে চাইছিল, এটা জানাজানি হলে বাড়ির সম্মান ধুলোয় মিশে যাবে। এই জন্য চুপ করে আছেন জিহাদ শিকদার। ভাইকেও কিছু জানাননি। ভাইয়ের রাগ তিনি জানেন। ছেলেমেয়েরা বাড়ি ছাড়া হোক এটা তিনি চান না, তাই চুপ করেই আছেন। তবে অর্ণবকে শাসিয়েছেন নিজের মতো যেন বোনদের না বানায়। অনু আর অহনার খুব খারাপ লাগছে এসব দেখে। ছোটবেলা থেকেই তারা কোনো ভুল করলেও অর্ণব নিজের কাঁধের দোষ নিয়ে নিত। অনু আর অহনার ভুলের শাস্তিটা অর্ণবই পেত। আজকে আবার এমন হলো অনুর জন্য। সবাইকে এত কথা শুনতে হচ্ছে, এটা ভেবেই খারাপ লাগছে অনুর। অনু মনে মনে ঠিক করে নিয়েছে নিজের স্বপ্ন পূরণের জন্য ভাই বোনকে বিপদে ফেলবে না। সকাল হতেই বাড়িতে আবার বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। আজ শিকদার বাড়িতে মেহমানদের আনাগোনা। পুরো গ্রামের লোকেদের দাওয়াত দিয়েছেন জাফর শিকদার আর তার ভাই মিলে। বাড়িতে প্রথম বিয়ে বলে কথা। অনুর নিজেকে কেমন কাঠের পুতুলের মতো মনে হচ্ছে। সবাই যেভাবে পারছে নাচাচ্ছে তাকে। অনুর ইচ্ছে কি কোনো দাম নেই কারো কাছে। এই যে এখন কয়েকজন মিলে এসেছে সাজানোর জন্য। চোখে মুখে ৮০ মণ আটা ময়দা লাগিয়ে দিয়েছে। অনু আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনতেও পারছে না এত সাজসজ্জার ভিড়ে। নিজের আসল চেহারাটাই যেন হারিয়ে গেছে। অনুর মনটা খুব খারাপ। রাহিদের মতো একটা ছেলের সাথে কোনোভাবেই বিয়ে করতে চায় না অনু। পার্লারের মেয়েরা অনুকে সাজিয়ে চলে গেলে অনুর আম্মু চাচি আর অহনা আসেন অনুর রুমে। অনুকে একটা গোলাপি রঙের সুন্দর লেহেঙ্গা পরানো হয়েছে। মুখে প্রসাধনীর ছোঁয়া আর গলায় ভারী গহনা। বিয়ের সাজে অনুর সুন্দর চেহারাটা যেন আরও কয়েক গুণ সুন্দর হয়ে গেছে। অনুর আম্মু পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন মেয়েকে। মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে ভাবতেই চোখে পানি চলে এসেছে রুমি বেগমের। মায়ের কান্না দেখে অনু কান্না করছে। অনুর এই স্বভাবটা ছোটবেলা থেকেই। কারো কান্না দেখলে সহ্য করতে পারে না, নিজেও কান্নাকাটি শুরু করে দেয়। অহনার চাচি তার আম্মুকে নিয়ে রুম থেকে চলে গেছেন। অর্ণব এত সময় জানালার পাশে লুকিয়েছিল। আজকে আর নিজের বাবার সামনে যায়নি সে। না গেলেও জিহাদ শিকদার ছেলেকে নজরে নজরেই রেখেছেন। এই যে এত সময় সুযোগ খুঁজছিল কখন অনুর রুম থেকে সবাই বের হবে আর অর্ণব এসে অনুকে নিয়ে যেতে পারবে, কিন্তু পারল না। জিহাদ শিকদার নিজেই দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। অনুর রুমে যেন অর্ণব বা তার মামা না যেতে পারে। দুজনে যে আকাম কুকাম ঘটানোতে ওস্তাদ এটা তিনি জানেন। কোনো উপায় না পেয়ে অর্ণব একটা ছেলেকে পাঠিয়েছে। ছেলেটিও গিয়ে অর্ণবের কথা মতো বলেছে জিহাদ শিকদারকে ওনার ভাই ওনাকে ডাকছেন কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সাথে সাথে অনুর রুমের দরজা ছেড়ে চলে গেছেন জিহাদ শিকদার। অর্ণবকে দেখেই অহনা গিয়ে পেছনের দরজাটা খুলে দিয়েছে। অর্ণব কোনো কথা না বলে অনুর হাত ধরে টেনে ঘরের বাহিরে নিয়ে আসে। অহনাও পিছু পিছু আসে। অনু বুঝতে পারল না কি হচ্ছে। অর্ণবের দিকে তাকিয়ে বলে, কি করছো ভাইয়া? কি করছি মানে? তুই কি এই বিয়েটা করে মরতে চাইছিস? কে যেন বলেছিল আমি পড়াশোনা করে চাকরি করব। এখন কোথায় গেল এসব কথা? আব্বু আর চাচ্চু জানতে পারলে তোমাদের দুজনকে মেরে ফেলবে ভাইয়া। আমাদেরকে নিয়ে তোকে ভাবতে হবে না, তাড়াতাড়ি চল। মামা আমাদের জন্য অপেক্ষা করছেন। তারপর আমি ওই রাইট ছেলেটাকে দেখে নিচ্ছি। অনুর মধ্যে দুটানা কাজ করছে। একবার মনে হচ্ছে বিয়েটা করে নিজের জীবন নষ্ট করবে না, আরেকবার মনে হচ্ছে বিয়েটা না করলে পুরো গ্রামের মানুষের কাছে অনুর বাবা চাচাকে অসম্মানিত হতে হবে। কিন্তু অমন একটা খারাপ ছেলের সাথে বিয়ে করবেই বা কী করে? অনুর মামা আগে থেকে রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। ভয়ে ভয়ে শেষ হয়ে যাচ্ছেন তিনি। কখন না জানি অনুর বাবা আর চাচা দেখে ফেলেন। কালকে ধরা পড়েছেন, আজকে আবার একই ঘটনা ঘটলে মেরে বালি চাপা দিয়ে দেবে দুজনে মিলে।
অর্ণব অনুকে নিয়ে আসতেই অনুর মামা তাড়া দিচ্ছেন গাড়িতে উঠে বসতে। এদিকে অনু অর্ণব আর অহনাকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে, বারবার বলছে সে তাদেরকে ছেড়ে যাবে না। অর্ণব বুঝতে পারছে অনু কেন এমন করছে, তাদেরকে বিপদে ফেলতে চায় না বলেই এভাবে বলছে অনু। কালকের ঘটনাটা আবার রিপিট হবে বুঝতে পেরে অর্ণব এক প্রকার জোর করেই অনুকে গাড়িতে তুলে দিতে চাইছিল। অনু শুনছে না অর্ণবের কথা, এখনও দাঁড়িয়ে আছে আগের মতো করে। অনুর কেন জানি না খুব কষ্ট হচ্ছে। অর্ণব বলেছে অনুকে প্রতিদিন ফোন করবে, প্রতি মাসেই টাকা পাঠাবে, চিন্তা না করতে। অহনা অনুর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে, অনুর কপালে চুমু দিয়ে বলে, আপুই তোকে ফোন করব প্রতিদিন, আর কান্নাকাটি করিস না ভোরনা আমার। অহনার কথা শেষ হতেই অর্ণব বলে, আমি যা যা বলছি শুনবি কিন্তু অনু। রেহানদের বাসায় তোর কোনো সমস্যা হবে না। বিদেশি ছেলে মেয়েদের সাথে মিশবি না একদম। রাহিদের ব্যবস্থা আজকেই করছে। ফোন দিয়ে বিরক্ত করলে আমাকে বলবে। অনুর মামা এত সময় ধরে দাঁড়িয়ে দেখছেন, শুধু ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন কখন না জানি বাড়ির কেউ দেখে ফেলে। এদের ভাই বোনের গল্পের আজকে সারাদিন চলে যাবে। অর্ণব অহনা আর অনুকে উদ্দেশ্য করে বলেন, তোরা তিনজনে মিলে কি আমাকে ফাঁসাবি? তাড়াতাড়ি গাড়িতে উঠে বস অনু, আমি তোদের সাহায্য করছি। জানলে তোর বাবা আর চাচা আমাকে মেরে শুটকি বানিয়ে রোদে শুকাতে দেবে। অহনা আর অর্ণবের কথায় অনু শুধু মাথা নাড়ালো, কি বলবে বুঝতে পারছে না, কষ্ট হচ্ছে খুব। যাওয়ার সময় মাকেও দেখে যেতে পারল না। অনু গাড়িতে উঠেও তাকিয়ে আছে। কষ্ট হলেও অর্ণব আর অহনা হাসি মুখে বিদায় জানিয়েছে বোনকে। যতদূর গাড়িটা দেখা যায় অর্ণব আর অহনা তত সময় তাকিয়েছিল গাড়ির দিকে, নিজেদেরকে আগে থেকে প্রস্তুত করে নিয়েছে। এবার বাড়িতে কি হবে ভালোই বুঝতে পারছে দুজনে। অহনার তো ভয় করছে, অনু বাড়িতে নেই জানার পরে তার আব্বু কি করবেন বুঝতে পারছে অহনা। এদিকে অর্ণবের মধ্যে সামান্যতম ভয় ডর নেই, তার ধারণা যা করেছে ভালোই করেছে। ছোটবেলা থেকে এমন করা নিষেধাজ্ঞার মধ্যে থাকতে আর ভালো লাগে না। এটা করা যাবে না, ওটা করা যাবে না, সবসময় এমন নিয়ম। জীবনে তারা ভাই বোন তিনজন কোনো বন্ধু বান্ধবও বানাতে পারেনি। তাদের বাবা চাচার চোখে সবাই খারাপ, এমন বন্ধু বান্ধবদের সাথে মিশলে তারাও খারাপ হবে। অনু হোস্টেলের থেকে পড়তো ঠিকই, তবে তার পেছনে কয়জন গোয়েন্দা লাগানো ছিল এটারও হিসেব নেই। অর্ণব অহনার দিকে তাকিয়ে বুঝতে পারে অহনা ভয় পাচ্ছে। তুই কি ভয় পাচ্ছিস অহনা? ভয় পাবো না বলছো? আব্বু আর চাচু না আমাদের আজকে মেরেই ফেলে। এত চিন্তা করিস না, অনুর জন্য না হয় 2-3টা থাপ্পড় খেয়ে নেব। ছোটবেলা থেকে কত থাপ্পড় খেয়েছো হিসাব আছে? আমার গালটাই তৈরি হয়েছে তোর বাবা আর চাচার থাপ্পড় খাওয়ার জন্য। অহনা অবাক হচ্ছে অর্ণবের কথা শুনে। চিন্তার সময় কেউ এমন কথা বলতে পারে জানা ছিল না অহনার। মনে মনে ভাবছে অর্ণবের গাল দুইটা কে দিয়ে তৈরি, এত চর থাপ্পড় খায় তবুও লাগে না। সেই কোনো না কোনো ভুল করে বলে কি আর হবে, 2-3টা চর থাপ্পড় খাবো। বোন চলে গেছে, আবার কবে দেখা হবে ঠিক নেই। এদিকে একটু পরেই তার বাবা চাচা বাড়িতে তাণ্ডব চালাবেন। এত চিন্তার মাঝেও অর্ণবের কথায় অহনার হাসি পাচ্ছে। কানাডার মাটিতে পা রাখতেই অনুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, মন মেজাজ ভালো হয়ে গিয়েছে মুহূর্তেই। অনু এদিক ওদিক তাকিয়ে অর্ণবের বন্ধু রেহানকে খোঁজার চেষ্টা করছে, খুঁজে পাচ্ছে না দেখে বিরক্ত হচ্ছে। পরে আবার ভাবছে আমি তো রেহানকে চিনিই না, তাহলে খুঁজে পাবো কিভাবে। সবাই একটু পরপর তাকিয়ে দেখছে অনুকে। এই তাকানোর কারণ অনুর কর্ণের শ্বাস, এটা বুঝতে সমস্যা হয়নি অনুর। এত মানুষের ভিড়ে নিজেকে কেমন অসহায় মনে হচ্ছে অনুর। সবার নজর এড়াতে এক পাশে গিয়ে দাঁড়ায়, সেখান থেকে সবই দেখা যায়, তবে অনুকে কেউ তেমন দেখবে না। রেহানকে না দেখলেও শুনেছে সে কেমন অর্ণবের বয়সী, কাউকে দেখলেই গিয়ে জিজ্ঞেস করবে রেহান কিনা, এটাই ভেবে রেখেছে অনু। অনুর হাতে থাকা একটা চকলেট মাটিতে পড়ে যায়। আসার সময় এই চকলেটগুলো অনুর মামাই তাকে কিনে দিয়েছিলেন। কিছুটা নিচু হয়ে চকলেটটা তুলতে গেলে একটা সুন্দর বিড়ালের বাচ্চা নজরে আসে অনুর। অনু বিড়ালটিকে কোলে তুলে নেয়, বাচ্চাদের মতো কথা বলছে বিড়ালটির সাথে। এই বিড়ালটাকে দেখেই বাড়িতে থাকা অনুর পুচকে বিড়ালটির কথা মনে পড়ে যায়। বাড়ির কথা মাথায় আসা মাত্রই এক এক করে অহনা অর্ণব সহ বাকিদের কথা মনে পড়ে।
অনুর বাড়ির সবাই কি করছে, কেমন আছে কিছুই জানে না। অর্ণব আর অহনার জন্য খুব চিন্তা হচ্ছে। অনুর ফোনটা অফ হয়ে ব্যাগে পড়ে আছে, না হলে এখন তার মামাকে ফোন দিয়ে জানাতে পারত এখানে এসে পৌঁছে গেছে। অনু এসব ভাবছিল, এর মধ্যে বিড়ালটা অনুর হাত থেকে ছুটে পালায়। অনুও সব কিছু ফেলে বিড়ালটির পেছনে দৌড়াতে থাকে। পাগলের মতো এতটা রাস্তা দৌড়ে হাঁপাচ্ছে অনু। বিড়ালটাকে আবারও কোলে তুলে নেয়। এবার আচ্ছা মতো বকাবকি করছে, কেন পালিয়ে আসলো অনুর থেকে। এত দূর ছুটে আসতে হলো এই বিড়ালটার জন্য। অনুর কথায় বিড়ালটি কেমন অসহায়ের মতো তাকিয়ে আছে। অনুর খুব মায়া হলো, ফিক করে হেসে দিয়ে বিড়ালটাকে আরো কাছে নিয়ে আসে। তারপর বলে, দুষ্টুমি করলে তো বকাবকি করবই, আর এমন করবি না কেমন? আজকে থেকে তুই আমার সাথে থাকবি, আমার নতুন বন্ধু হয়ে। অনু বিড়ালটার সাথে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে যাচ্ছিল। কোনো এক অজানা ভয়ে হঠাৎ করেই অনুর পা দুটি থেমে গেছে। অনু চারিপাশে একবার চোখ বুলিয়ে দেখলো আশেপাশে কোনো মানুষের অস্তিত্বও নেই। দৌড়াতে দৌড়াতে কখন এমন একটা জায়গায় চলে এসেছে খেয়ালই নেই অনুর। কানাডাতে এখন সন্ধ্যা হয়েছে। এই সময়টাতে আশেপাশের বিলবোর্ড, ভবন ও হোটেলগুলোতে আলো জ্বলছে, কিন্তু অনু এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেখানটা খুবই নির্জন, মানুষের আনাগোনা নেই বললেই চলে। এই অজানা জায়গায় অনুর কেমন ভয় করছে একা একা। কোনো কিছু না ভেবে সে রাস্তা ধরে এসেছিল, সেদিকেই আবার হাঁটতে শুরু করে অনু। হঠাৎ করে কানে কোনো পুরুষালী কণ্ঠস্বর আসতেই অনু ঘুরে তাকায়। অনুর ঠিক পাশাপাশি একটা ছেলে দাঁড়িয়ে আছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা কানাডিয়ান। পাশাপাশি দাঁড়িয়ে থাকায় ছেলেটির মুখ থেকে উটকো গন্ধ নাকে আসছে অনুর। ছেলেটির কথায় কিসের ইঙ্গিত করেছে বুঝতে পেরেই সাথে সাথে কয়েক হাত দূরে চলে গেছে অনু। এখানে বেশিক্ষণ থাকলে বিপদে পড়বে বুঝতে পারছে। এখানকার ছেলেরা এমন অসভ্য জানা ছিল না অনুর। ভয়ে গলা শুকিয়ে আসে। অনু দৌড়ে পালাতে গেলে ছেলেটা এসে অনুর সামনে দাঁড়ায়। মুখে শয়তানি হাসি নিয়ে ঘাড় কাত করে তাকিয়ে আছে অনুর দিকে। ছেলেটার এমন কুৎসিত চাহনি দেখে ভয়ে কাঁপছে অনু। প্রথম দিনই এমন বিপদে পড়বে ভাবতেও পারেনি। এখান থেকে পালানোরও কোনো উপায় পাচ্ছে না। অনু 2-3 বার চিৎকার দিয়েছে, আশেপাশের কারো কান পর্যন্ত অনুর গলার আওয়াজ যাবে বলে মনে হয় না। পেছোতে পেছোতে হুচট খেয়ে মাটিতে পড়ে গেছে অনু। অনুর কোলে থাকা বিড়ালটা ছুটে পালিয়েছে কখন খেয়ালও করেনি। ছেলেটা এগিয়ে আসে অনুর দিকে। অনুও পিছিয়ে যাচ্ছে। ছেলেটা ঝুঁকে অনুর গাল স্পর্শ করতে গেলেই চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয় অনু। এবার আর রক্ষে নেই। এই অজানা জায়গায় অনুকে কেউ বাঁচাতে আসবে না। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পরেও কোনো অঘটন ঘটেনি দেখে চোখ খুলে তাকায় অনু। চোখ খুলে তাকানো মাত্রই অনুর চোখে মুখে এসে রক্তের ছিটে পড়েছে। মুখে হাত দিয়ে হাতটা চোখের সামনে নিয়ে আসতেই অবাক হয় অনু। তার চোখে মুখে রক্ত আসলো কোথা থেকে? মাথা তুলে তাকালে দেখতে পায় অনুকে একটু আগে বিরক্ত করতে থাকা ছেলেটা মাথায় হাত দিয়ে চেপে মাটিতে বসে আছে। হাত বেয়ে রক্ত পড়ছে। চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে সামনের দিকে। ছেলেটার তাকানো অনুসরণ করে অনুও সেদিকে তাকায়। কালো হুডি, কালো জিন্স প্যান্ট আর মুখে মাস্ক পরিহিত এক 28-29 বছর বয়সী যুবক দাঁড়িয়ে আছে অনুর সামনে। হুডির পকেটে হাত গুজে ভ্রু কুঁচকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মাটিতে বসে থাকা কানাডিয়ান ছেলেটার দিকে। ছেলেটা কিছু বলতে যাবে তখনই মাটিতে পড়ে থাকা রক্তমাখানো হকস্টিকটি তুলে আবারও সজোরে আঘাত করে তার মাথায়। সাথে সাথে মাটিতে অচেতন হয়ে পড়ে যায় ছেলেটি। মাথা থেকে গলগলিয়ে রক্ত পড়ছে। অনু 2 হাত দিয়ে মুখ চেপে ধরেছে। এমন দৃশ্য চোখের সামনে আর কখনোই দেখেনি। অনু ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। লোকটি অনুকে বাঁচিয়েছে বটে, তবে অনুর প্রথম দেখাতেই মনে হয়েছে এই লোক কোনো মাফিয়া বা নারী পাচারকারী দলের লিডার হবে। কেমন ভয়ঙ্কর চাহনি তার। এক বিপদ থেকে বেঁচে আরেক বিপদে পড়ল নাকি, এটাই ভাবছে মনে মনে। তবে অনুর কেন জানি না এই লোকটিকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে বলে কথা। এখান থেকে রেহানদের বাসা পর্যন্ত যাওয়ার জন্য তার সাহায্য লাগবে অনুর। কিন্তু কিভাবে কথা শুরু করবে, কিছু বলবে কি বলবে না, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে অনু। একবার কি হেল্প চেয়ে দেখবে। অনু হাতের আঙুল কামড়াচ্ছে আর ভাবছে এসব। এর মধ্যেই লোকটি অনুর দিকে তার রক্তলাল চোখ দুটো নিয়ে একবার তাকিয়ে দ্রুত গিয়ে গাড়িতে উঠে পড়ে। অনু আটকে উঠেছে এই ভয়ঙ্কর চাহনি দেখে। এভাবে তাকালো কেন? সে কি কোনো ভুল করেছে? কিছু একটা ভেবে অনুও পিছু পিছু দৌড়ে গেছে।
এই লোকের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে। অপরিচিত হলেও বিপদের সময় এই মানুষটাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে অনুর। গাড়ির জানালার কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলে, প্লিজ গিভ মি আ লিফট ইন ইয়োর কার। অনু কথাটি বলে শেষ করার আগেই গাড়ির পেছনের সিটে বসে থাকা শ্যামবর্ণের মায়াবী চেহারার এক ছেলে মুখে সুন্দর হাসি নিয়ে অনুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি রাতুল। আপনি নিশ্চয়ই বাংলাদেশে? বিদেশি দেশে নিজের দেশের বাংলা ভাষা শুনে অনুর মনটা মুহূর্তে ভালো হয়ে গিয়েছে। এবার মনে হচ্ছে একটু আশার আলো দেখতে পেল অনু। ছেলেটিকে দেখে ভালোই মনে হচ্ছে, অনুকে নিশ্চয়ই সাহায্য করবে। মুখে হাসি ফুটিয়ে উত্তর দেয় অনু, আমি অনন্যা। আপনি কি বিয়ে থেকে পালিয়ে এসছেন? অনু অবাক হয়ে থাকায় রাতুলের দিকে। বিয়ে থেকে পালিয়ে এসেছে এটা তো সত্যি, কিন্তু এ ছেলে জানলো কিভাবে? আপনি জানলেন কি করে? আপনার সাজগোজ দেখলে যে কারোর এটাই মনে হবে। কথাটা শুনে নিজের বোকামির জন্য অনু লজ্জা পেল কিছুটা। সত্যি তো, অনুর পরনের কাপড় চোপড় দেখলে যে কেউ বলে দিতে পারবে সে বিয়ের আসর থেকে পালিয়েছে। এত সময় ধরে এভাবে থাকতে ভালো লাগছে না অনুর। ভেবেছিল রেহানদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেবে সে, আর হলো কোথায়? পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে। অনু আবারও কিছু বলার জন্য ড্রাইভিং সিটে বসে থাকা মানুষটার দিকে তাকায়। অনুর দিকে আগে থেকেই তাকিয়েছিল। অনু তাকাতেই চোখোচোখি হয়ে যায় দুজনের। কিভাবে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে অনুর দিকে। এমন তাকানো দেখে মনে হচ্ছে অনু তার পূর্বজন্মের শত্রু। ভয় পেয়ে সাথে সাথে অনু অন্যদিকে চোখ সরিয়ে নিয়েছে। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই লোক এমন কেন? ভালো কথা বললেও রাক্ষসের মতো করে তাকায়। রাতুল গাড়ি থেকে বেরিয়ে এসে অনুর পাশে দাঁড়িয়েছিল। স্পষ্টই শুনতে পেয়েছে অনুর কথাটা। সাথে সাথে আঙুল দিয়ে নিজের ঠোঁট চেপে অনুকে ইশারা করেছে যেন কথা না বলে। অনুর এবার মনে হচ্ছে এই লোক সত্যি মাফিয়া, না হলে তার বন্ধু হয়ে এই ছেলে এত ভয় পাবে কেন? অনুর কথায় রাতুলের রিয়াকশন দেখে মনে হচ্ছে অনু বিরাট করে ভুল করে ফেলেছে কথাটা বলে। অনু রাতুলকে ফিসফিস করে বলে, চুপ করতে বলছেন কেন? তুমি কি বলেছো এটা শ্রেয়ানের কানে গেলে তোমাকে মাথায় তুলে আছাড় মারবে? ওনার নাম তাহলে শ্রেয়ান। তাদের গাড়িতে ওঠো। এই ছেলে মোড় চেঞ্জ হতে 1 মিনিটও লাগে না। বেশি কথা বললে এখানে রেখে চলে যাবে। রাতুল আবারও গিয়ে গাড়ির পেছনের সিটে বসেছে। অনুও বসতে গিয়েছিল। রাতুল তো এটা দেখে মহা খুশি। এমন সুন্দরী মেয়ে পাশে বসলে কার না ভালো লাগে? শ্রেয়ানের দিকে চোখ যেতেই মুখের হাসিটা উড়ে গেছে রাতুলের। ড্রাইভিং সিটে বসে থাকা শ্রেয়ানও ভ্রু কুঁচকে রাগি চোখে তাকিয়ে আছে রাতুলের দিকে। রাতুল বুঝে পায় না এই ছেলে এমন কেন, কোনো কারণ ছাড়াই রাগ করে বসে। রাতুল ঢোক গেলে অনুকে আমতা আমতা করে বলে, তো তুমি সামনের সিটে গিয়ে বসো, এখানে বসতে হবে না। আমার আবার একটু জায়গাতে হয় না। রাতুলের কথায় হাওয়া গোবার মতো মাথা নাড়িয়ে শ্রেয়ানের পাশে গিয়ে বসল অনু। অনুর হঠাৎ করে সেই বিড়ালটির কথা মনে পড়ে। গাড়ি থেকে নেমে গেলে যদি আবার এখানে রেখে চলে যায় তাহলে বেঁচে ফেরার শেষ আশাটুকু হারাতে হবে অনুকে। গাড়ির জানালা দিয়ে এদিক ওদিক তাকিয়ে খোঁজে, কিন্তু কোথাও বিড়ালটা নেই। বিড়ালটাকে না পেয়ে হতাশ হয়ে ঘাড় কাত করে মাথাটা এলিয়ে দেয় গাড়ির সিটে। তখনই চোখ যায় শ্রেয়ানের কোলে ঘাপটি মেরে বসে থাকা বিড়ালটির দিকে। বিড়ালটিকে দেখা মাত্রই অনুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। লাফিয়ে উঠে বিড়ালটাকে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসতে যাচ্ছিল, তখনই শ্রেয়ান ধমক দিয়ে উঠল, ডোন্ট টাচ। ছুতে পারবো না কেন? এটা কি আপনার বিড়াল? শ্রেয়ান ভ্রু কুঁচকে অনুর দিকে তাকিয়ে বলে, বিড়াল বলবি না ওকে। অনু বোকার মতো হাঁ করে তাকিয়ে আছে। কারণ রাতে কি বিড়ালকে অন্য কিছু বলে ডাকে? অনু তো এটা আগে জানতো না। বিড়ালকে বিড়াল বলায় এভাবে রেগে যাওয়ার কি হলো বুঝতে পারছে না অনু। বিড়ালকে বিড়াল বলবো না তো কি বলবো? ওর কি অন্য কোনো নাম আছে? অনুর এত বক বক শ্রেয়ানের ভালো লাগছে না। কিছু না বলে দাঁত কটপট করে তাকায় অনুর দিকে। রাতুল জানে এখন কি হবে। আরেকটা কথা বলে অনুকে গাড়ি থেকে বের করে দেবে। শ্রেয়ান পরিস্থিতি সামলাতে রাতুল অনুকে বলে, এর নাম শিরো, শ্রেয়ানের আদুরে বাচ্চা। বিড়াল বলবেন একদম। বিড়াল বললে যা চলে যাবে। মানুষের বাচ্চা বিড়াল হয় কিভাবে? এর নাম তাহলে বিড়াল আত্মার শিরো।
অনু হাসে, সাথে রাতুলও। শ্রেয়ান এক ধমক দিয়ে উঠেছে দুজনকে। শ্রেয়ানের এত বড় ধমকে কেঁপে উঠেছে অনু, ভয় পেয়ে গিয়েছে খুব। তার বাবা এত রাগী, কিন্তু জীবন এভাবে ধমক দেয়নি। একটু আগে সামান্য এই বিড়ালটিকে ছুঁতে চেয়েছিল বলে অমনভাবে ধমক দিয়ে উঠল অনুকে। অনুর খুব অপমানিত বোধ হচ্ছে। বিপদ থেকে বাঁচিয়েছে বলেই কিছু বলতেও পারছে না। অনু ভয় পেয়েছে। রাতুল বুঝতে পেরেছে এটা, অনুকে আস্তে করে বলল, ভয় পেও না, এ ছেলে এমনই, ভালোই খারাপ সবাইতে এইভাবে ধমক দিয়ে ওঠে। মাথায় কি সমস্যা আছে? বলতে পারো কিছুটা সমস্যা আছে। শ্রেয়ান আবারও ভ্রু কুঁচকে তাকায় রাতুলের দিকে। রাতুল ভয়ে চুপ করে গেছে, বেশি কথা বললেও বিপদ। কিছু সময় পেরিয়ে গেছে। অনু চুপচাপ বসে আছে